হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আমরা আগের ভিডিওতে অল্টারনেটিং কারেন্ট কিংবা পরিবর্তী প্রবাহ ইউনিট 4 এর সেকেন্ড চ্যাপ্টার শুরু করেছি। এটা হচ্ছে সেকেন্ড ভিডিও। আমরা এই ভিডিওতে যেটা আলোচনা মূল আমাদের যেটা কাজ সেটা হচ্ছে পরিবর্তী যে প্রবাহ, যেটা দেখবে পেজ নাম্বার 472 এ রয়েছে, সেই পরিবর্তী প্রবাহের ধর্ম সম্বন্ধে জানা। তার আগে আমাদের এই পরিবর্তী প্রবাহের তরঙ্গ রূপ, কখন সাইন কখন কোসাইন তরঙ্গ সৃষ্টি হয় সেই সম্বন্ধে আমরা একটু জানবো। তো আমরা জানি যে একটা কুণ্ডলীকে যখন চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল করা হচ্ছে, তো সেইখানে যে গতীয় তড়িৎচালক বল তার রাশিমালা আমরা পড়েছি তড়িৎচুম্বকীয় আবেশ অধ্যায়। এখন আমরা সেই আইডিয়াটাকে কাজে লাগাবো, যেটা আমরা আগের ভিডিওতে বলছিলাম এসি ডায়নামো কিংবা জেনারেটরে, যেখানে আর্মেচার কিংবা আয়তাকার কুণ্ডলীকে ঘোরানো হচ্ছে একটা সমকোণিক বেগে মিন্স ওমেগায়, তখন কিরকম ঘটনাটি ঘটে। সাপোজ আমরা চৌম্বক ক্ষেত্র এরকম রয়েছে, তো এই ক্ষেত্রে আমরা একটা আয়তাকার কুণ্ডলীকে ইমাজিন করছি, এরকম একটা আয়তাকার কুণ্ডলীকে। তো সেই কুণ্ডলীতে নামকরণ করছি এ বি সি। তোমরা বইতে দেখবে 473 পেজে ফার্স্ট ডায়াগ্রাম, যেটা এ ডায়াগ্রাম, সেটা এরকমই রয়েছে। আর এখানে কুণ্ডলীর যে অক্ষটা তোমরা স্কেলে আনবে, সে অক্ষটা রয়েছে, আর তার ঘূর্ণনের দিকটাও রয়েছে। সাপোজ ওমেগা কোণিক বেগ নিয়ে ঘুরছে। তো এখানে বলার কথা হচ্ছে, আমরা এইভাবে যদি দেখি, যে দিক থেকে কুণ্ডলীর শুধু এই এডি অংশটা মিন্স এইটা এডি অংশটা যদি শুধু দেখা যায়, এরকম অবস্থা থেকে যদি দেখা হয়, তখন ঘটনাটি কেমন ঘটবে, তার মানে এই এডির অবস্থান চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে কি রকম থাকছে তার সাপেক্ষে আমরা আলোচনাটা করব। তার আগে বলে নি, এই কুণ্ডলীর যে এবি বাহু সিডি বাহু যে রয়েছে আয়তাকার কুণ্ডলী, এই বাহুগুলি কিভাবে, তোমরা একটা স্কেল নিয়ে আনবে যাতে করে এটা পরিষ্কার বোঝা যায়, এই বাহুগুলি কিভাবে থাকছে এই চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে, তার উপরে নির্ভর করবে তড়িৎচালক বলের মান কিংবা কত ভ্যালু আসবে। এইখানে বলা হচ্ছে যে এই যে কুণ্ডলীর এডিটা, মানে কুণ্ডলীর এই অংশটা প্রাথমিকভাবে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে উলম্বভাবে আছে যদি ধরে নেওয়া হয়। তোমরা হয়তো ভাবে স্যার অনুভূমিক ভাবেও তো থাকতে পারে। হ্যাঁ, অবশ্যই থাকতে পারে। আমরা প্রমাণ করে দেখাবো জ্যামিতিক ভাবে যে উলম্বভাবে অবস্থান করলে সাইন ধর্মী তরঙ্গের সৃষ্টি হয়, এবং অনুভূমিক ভাবে অবস্থান করলে সেটি কোসাইন ধর্মী তরঙ্গের সৃষ্টি হয়। আমি অবস্থানগুলো আঁকছি, তার আগে তোমাদের বলে রাখি, তড়িৎচালক বল, যেটা গতীয় তড়িৎচালক বল, তার যে এক্সপ্রেশন সেটা কত না E = PLV sin θ। এটা আমরা তড়িৎচুম্বকীয় আবেশে পড়েছি। তো এই এক্সপ্রেশনের সাথে এইবারে এই কুণ্ডলী যেটা আমরা আঁকাও হলো, সবচেয়ে প্রাথমিক অবস্থান সেটা হচ্ছে এডিটাকে আঁকছি আমি। তো যেরকম বইতে আছে ওরকমই আঁকছি। তো বইতে যেরকম ডার্ক মার্কিং করা রয়েছে, তাহলে এ ডি প্রাথমিকভাবে এরকম আছে সাপোজ। তখন যদি পর্যায়কাল টি হয়, পর্যায়কাল মানে কি না, একটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে যে সময় লাগে, যেরকম তোমরা 11 এর শব্দ পড়ার সময় পর্যায়কাল যা পড়েছো কিংবা নবম শ্রেণীতে যা পড়েছো, তাহলে টি, তাহলে টি শুরুতে যখন সময় শূন্য, তখন এরকম অবস্থায় ছিল, মানে ইনিশিয়াল স্টেটে, প্রারম্ভিক অবস্থায়। এইবারে ঘূর্ণনটা এই বরাবর হচ্ছে, তাহলে পরের স্টেজটা কি হবে, তা এরকম ছিল, তো এরকম আসবে, তাহলে এরকম আসছে, তাহলে এডি এই অবস্থানে এলো। তাহলে এখান থেকে কি হবে আবার না, তোমরা বইতেও লক্ষ্য করে দেখবে, এখান থেকে আবার রোটেট করবে, তাহলে এরকম ছিল, আবার ঘুরবে, তাহলে ঘুরে কি হবে না, এরকম একটা অবস্থায় আসবে। অর্থাৎ আমরা বলতে পারি তাহলে এরকম চলে আসবে। নেক্সট কি হবে, এটা ডি,
এখান থেকে আবার এরকম অবস্থানে আছে, এটা কি হবে না আবার ঘুরবে। ওই জন্য বইতে দেখবে যেটা থার্ড পার্টে রয়েছে সেটা এরকম দেখো তীর চিহ্ন রয়েছে রোটেশনটা বোঝানোর জন্য, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ মোশন। তাহলে পরের ধাপে কি হবে না এই ক্ষেত্রে দেখতে পাবো আমরা এইরকম একটা অনুভূমিক অবস্থান আসবে, আবার এটা কি হবে না এদিকে রোটেট করবে, রোটেট করে যেরকম প্রারম্ভিক অবস্থান ছিল সেই অবস্থানে আসবে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি এই অবস্থান আসবে। তো মোট দেখো 1 2 3 4 5, তোমরা বইতেও দেখবে তোমাদের বইতে লাল অংশতে দেখবে এই অক্ষরটা কিন্তু টাইমের অক্ষ। হ্যাঁ, এটা হচ্ছে সময়ের অক্ষ। তাহলে সময়ের সঙ্গে এই যে পরিবর্তনটা লক্ষ্য করে দেখো এইভাবে আসছে, আবার রোটেট করে এরকম আবার রিপিট হবে। তো এরকম পর পর পুনরাবৃত্তি কিন্তু হতে থাকবে, কিন্তু প্রতি পর্যায়কালে মানে টি সময় এরকম ঘটনা কিন্তু ঘটতে থাকবে, প্রত্যেকটিতে এই ধাপগুলো কিন্তু হতে থাকবে। এটাকে আমি আরো সহজ করে বলি যদি কারো বুঝতে অসুবিধা হয়। সাপোজ এরকম ছিল, কখন শূন্য সময়, তারপর কি হয়ে গেল এরকম, তারপর এরকম, তারপর এরকম, তারপর এরকম। তাহলে এখানে পৌঁছে যাবে। তোমরা হাতে একটা পেন নিয়ে, সিম্পল পেন নিয়ে এইভাবে 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 এইভাবে, তাহলে দেখো 5টা ধাপ তোমরা পেয়ে যাবে। এইটাকে আমরা কি করব, এখানে অ্যাক্সিস কে বানিয়ে এরকম বইতেও রয়েছে দেখবে, এরকম অ্যাক্সিস বানাবো, এই দিকে প্রবাহ মাত্রা করব, আর যেরকম এখানে তোমাদের রয়েছে টাইম এরকমই রাখবো। ধনাত্মক ঋণাত্মক দিক, পজিটিভ সাইকেল নেগেটিভ সাইকেল, কিংবা পজিটিভ হাফ নেগেটিভ হাফ, পজিটিভ হাফ নেগেটিভ হাফ দুটোই রাখলাম। এবারে বলি, দেখতেই পাচ্ছ যে অবস্থান কিরকম কিরকম পরিবর্তন হচ্ছে। তাহলে আমি অবস্থানগুলো এরকম করছি, শুরুতে মানে জিরোতে টি হচ্ছে এই এইখানে, তাহলে বিভাজনটা কেমন, অর্ধেক, আর কত না t/2, আর জিরোর অর্ধেক কি t/4, t/2। তারপর দুটোকে যখন আমরা যোগ করছি তখন একটা আসবে 3t/4 আর t। তাহলে দেখো 5টা অবস্থান, তাহলে বইটাও দেখবে 5টা অবস্থান দেখতে পাবে, 0 t/2 t/2 t/4 t/2 3t/4 t। এই অবস্থানগুলো আমরা কোথায় কোথায় থেকে আনবো, তো বুঝতেই পারছো এটা হচ্ছে সেই জিরোর অবস্থান, তাই তো। এবার দেখবে দ্বিতীয় যে অবস্থান রয়েছে AD, সেখানে এই যে AD যে অবস্থান, এই অবস্থানটাই হচ্ছে আমাদের দেখবে লক্ষ্য করে t/4 এর অবস্থা, এই অবস্থানটাই। তাহলে বইতে দেখবে একই রকম মার্কিং করবে, একই লেভেলে ছবি আনবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে t/4 এর অবস্থান। নেক্সট কি না t/2 এর অবস্থান, তাহলে একটা হয়ে গেল 0 t/4 t/2, তাহলে t/2 এর অবস্থান দেখতেই পাচ্ছ কোথায়, তাহলে স্কেল নিয়ে পেন্সিলে করবে, তো এটা হচ্ছে t/2 এর অবস্থান। তারপরে কি আছে 3t/4, মানে আরেকটু বড়, তাহলে 3t/4 যখন রয়েছে তোমরাও দেখতে পাচ্ছ এই পরের পোরশনটা 3t/4। তারপরে কি আছে t আছে, তা t মানে লাস্ট যেটা, তাহলে এটা হলো 3t/4, এটা হচ্ছে t। তাহলে এই মানগুলো আমরা এখানেও তুলে দিতে পারি, t/2 3t/4 এখানে t। এইবারে প্রশ্ন হচ্ছে কোনটা সাইন কোনটা কোসাইন হবে এবং কেন হবে সেটা আমি বলি। আমরা এখানে আবার যদি আলোচনায় ফিরে আসি, E = BLV sin θ হচ্ছে। তাহলে দেখো যেহেতু AB এবং CD টা প্রারম্ভিকভাবে যদি কুণ্ডলীটা উল্লম্বভাবে অবস্থান করছে যেহেতু চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে, তাহলে AB আর CD শুরুতে এই চৌম্বক ক্ষেত্র বরাবর যেহেতু যদি থাকে, তাহলে θ = কত হচ্ছে না θ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এখানে 0 ডিগ্রি বসাও, তাহলে কত sin 0 0, তাহলে E =
শূন্য পাওয়া যাচ্ছে যখন থিটা ইকুয়ালস টু 0। তাহলে t ইকুয়ালস টু 0 তে e 0, e যদি 0 হয় তাহলে i ইকুয়ালস টু কি হয়, e বাই r হয়। তাহলে i ও 0 হবে। তোমরা বইতেও দেখবে 0 রয়েছে কিন্তু প্রথমটা, তার মানে এইটা এইভাবে হচ্ছে। এইবারে দেখো যখন t বসাবো আমি এখানে, মানে থিটা ইকুয়ালস টু যখন 0 আবার হবে, কখন হবে, যখন সাইকেলটা কমপ্লিট হবে, মানে আবার স্মল t ইকুয়ালস টু যখন t, তার মানে আবার থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, কারণ দেখো অবস্থান একই রকম, তখন আবার শূন্য হবে। তাই দেখবে যে লাস্ট পয়েন্টটা রয়েছে সেটাও কিন্তু দেখবে এইখানে রয়েছে, এইখানে, তাহলে আবার 0 তে থাকছে। তাহলে আমরা কি করব না, আমরা যেটা করব আমি তোমাদের এঁকে বোঝাচ্ছি। চলো, এইখান থেকে পজিটিভ সাইকেল হয়ে গেল, নেগেটিভ সাইকেলে আসবে আবার। দেখো এরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে। তোমরা একটু ভালো করে আঁকবে, এটাকে একটু সফটলি আঁকবে, এটা একটু বেশি ব্রড হয়ে গেছে, তোমরা এই জন্য পেন্সিলে আঁকবে যাতে করে অসুবিধা না হয় আঁকতে গিয়ে। তাহলে লক্ষ্য করে দেখো t equals to 0, তারপর t/4, t/2, 3t/4 and t তে এরকম ভ্যারিয়েশন আসছে। কেউ যদি ভেরিফাই করতে চাও তাদের জন্য বলি, 0 তে আর t তে তো বুঝেই গেলাম 0 হচ্ছে, t/4 এর কথা যদি ভেবে দেখো, এখানে অবস্থানটা দেখো লক্ষ্য করে কেমন না অনুভূমিক বরাবর থাকছে। তাহলে এই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে এটা হয়ে যাচ্ছে কি উলম্ব বরাবর হয়ে যাচ্ছে। তাহলে থিটা ইকুয়ালস টু কত, 90। তো থিটা 90 হওয়া মানে e ম্যাক্সিমাম, e ম্যাক্সিমাম মানে i ম্যাক্সিমাম, তাই দেখো ম্যাক্সিমাম থাকছে। একই ভাবে t/2 যখন করছি তখন আবার দেখো থিটা ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে, তখন e 0 তাহলে i 0, তাই দেখো 0 হয়ে যাচ্ছে। একই ভাবে 3t/4 এর ক্ষেত্রেও t/4 এর মতো, আবার t তে 0 এর মতো। তাহলে দেখো একটা নির্দিষ্ট পর্যায়কাল যত সময় হবে, যে 5 সেকেন্ড 20 সেকেন্ড যাই হোক না কেন, সেই সময় একটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হচ্ছে। পূর্ণ তরঙ্গ মানে এটা নয়, এটা আর এটা মিলে পূর্ণ তরঙ্গ। যেরকম শব্দ পড়ার সময় তোমরা তরঙ্গ শীর্ষ তরঙ্গপথ পড়তে, দুটো মিলে হতো পরপর, একটা তরঙ্গ শীর্ষ একটা তরঙ্গপথ মিলে হতো, ঠিক একই ভাবে লক্ষ্য করে দেখো একটা পজিটিভ হাফ একটা নেগেটিভ হাফ, সেটা মিলে কিন্তু তৈরি হচ্ছে একটা গোটা তরঙ্গ। তাহলে এখানে দেখো বিহেভিয়ারটা কেমন, এইখানে যখন ম্যাক্সিমাম হচ্ছে সেই একই সময় বাদে পরেরটা কিন্তু সেটা মিনিমাম। তাহলে পজিটিভ আর নেগেটিভ সাইকেল মিলে একটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হচ্ছে। তাহলে যখন কুণ্ডলীটি চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে উলম্বভাবে অবস্থান করছে তখন তরঙ্গের আকৃতি পাওয়া যাচ্ছে সাইন আকৃতি, মিন্স সাইনুসয়েডাল। এবার কোসাইন কখন পাওয়া যায় না, যখন সে উলম্বভাবে অবস্থান না করে অনুভূমিকভাবে অবস্থান করে কুণ্ডলীটি চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে, তখন কিন্তু চেঞ্জেস আসে। চেঞ্জেস আসে মানে কি, তখন ব্যাপারটা হয়ে যাবে কি t equals to 0 তে থিটা equals to 0 হবে না, তখন হয়ে যাবে কি না থিটা equals to হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে শুরুই হবে একটা ম্যাক্সিমাম থেকে, অর্থাৎ এইখানে একটা ম্যাক্সিমাম থেকে শুরু হবে। তার আগে বলে দিই, এইখানে যে তোমরা মানগুলো দেখলে এটা কিন্তু প্লাস i0 যেটা সর্বোচ্চ, আর এইখানে যে মানটা দেখলে যদি অক্ষরটাকে বড় করে দেওয়া হয় এটা কিন্তু মাইনাস i0। এটা দেখবে তোমরা বইতেও পেয়ে যাবে। তো ওটা হচ্ছে কি পিক ভ্যালু কিংবা শীর্ষ মান, পজিটিভ দিকেও থাকবে নেগেটিভ দিকে। যদি ধরি 2 অ্যাম্পিয়ার হচ্ছে তাহলে +2 অ্যাম্পিয়ার -2 অ্যাম্পিয়ার, শুধু সাইডটা চেঞ্জ হচ্ছে নেগেটিভ পজিটিভ। তোমরা বইতে দেখবে যেটা ডি এর ডায়াগ্রাম রয়েছে সেই ক্ষেত্রে একটা ম্যাক্সিমাম থেকে শুরু হচ্ছে, যেটা হওয়ার কথা, যেহেতু থিটা ইকুয়ালস টু 90, তাহলে শুরু হলো ম্যাক্সিমাম থেকে গিয়ে এখানে একটা মিনিমাম পৌঁছাচ্ছে, তাহলে এখানে এরকম আসছে। এইখান থেকে এসে আবার নেগেটিভ সাইডে যাবে, নেগেটিভ সাইডে গিয়ে ম্যাক্সিমাম হবে কোথায় না t/2 তে ম্যাক্সিমাম। তোমরা দেখবে t/2 তে ম্যাক্সিমাম হয়েছে, t/2 তে ম্যাক্সিমাম হলো, সেখান থেকে আবার উঠলো 3t/4 এ আবার গিয়ে শূন্য হলো। শূন্য হওয়ার পর এইখানে দেখবে যখন t হচ্ছে তখন গিয়ে আবার একটা, যেহেতু সর্বোচ্চ ছিল 0 তে, অবস্থান আবার খাড়া চলে এসেছে, তখন এরকম গিয়ে চলে আসবে। তাহলে দেখো এইটা, এই যে ভ্যালুটা যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সে +i0, আর এই যে মানটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে -i0। তাহলে লক্ষ্য করে দেখো তরঙ্গ আকৃতি পাওয়া যাচ্ছে কখন সাইন আকৃতি পাওয়া যাচ্ছে, কখনো কোসাইন আকৃতি পাওয়া যাচ্ছে। শুধুমাত্র ব্যবস্থা যেটা ভাবতে হবে আমাদের সেটা হচ্ছে কি কোন অবস্থানে আছে, এটা উলম্ব অবস্থানে থাকে যখন কুণ্ডলী,
আর এটা হচ্ছে যখন অনুভূমিক অবস্থানে থাকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা মাথায় রাখবে। আর একটা পূর্ণ চক্র যেটা বইতে যেটা রয়েছে তোমরা দেখবে যে একটা পরিবর্তন চক্র বা পূর্ণ চক্র সম্পন্ন হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ সৃষ্টির মাধ্যমে। তাহলে তারপরে আবার থাকবে, এটা কিন্তু থেমে যাচ্ছে না, এরকম পরপর চলবে, কিন্তু রিপিটেশন থাকবে এইটা। এইবারে আমরা আলোচনা করবো যেটা, সেটা হচ্ছে পরিবর্তী প্রবাহে রাশিমালা কি হবে সেটা আমাদেরকে জানতে হবে। আমি এটাকে মুছছি না, রাখছি। তো পরিবর্তী প্রবাহের যে রাশিমালা সেটা সম্বন্ধে একটু আলোচনা করা যাক। আমরা প্রথমে যে চৌম্বক ক্ষেত্র সেটা রাখলাম, এটা n, সাপোজ এটা s। তাহলে স্বাভাবিকভাবে এই চৌম্বক বলরেখা বরাবর এই বরাবরই হবে চৌম্বক ক্ষেত্র। তো এইখানে ধরো যে কুণ্ডলীটা আছে সেই কুণ্ডলীটা সাপোজ এইভাবে আছে, তাহলে বুঝতেই পারছো সে থিটা কোণ করেছে যে এর যে অভিলম্ব বরাবর চৌম্বক ক্ষেত্র, মানে যে তলটা রয়েছে, যদি এটা হয় কয়েলটা কিংবা যে সাইডটা দেখছি আমি এই বরাবর যদি চৌম্বক ক্ষেত্র হয়, তাহলে কোণটা বুঝতেই পারছো, কোণটা কত সৃষ্টি হচ্ছে না এইটা। এবার যে তলটা রয়েছে তলের বরাবর তো আমাকে বের করতে হবে অভিমুখ, তার জন্য কি করতে হবে, এর বরাবর যে অভিলম্ব ভেক্টর হবে সেই অভিলম্ব ভেক্টরের সঙ্গে চৌম্বক বলরেখা কিংবা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ যেটা রয়েছে চৌম্বক ক্ষেত্র যে বরাবর তার কোণ, কিন্তু এই কোণটা কিন্তু হবে না, এটা ভুল, এটা কিন্তু হবে না, কারণ এটা কুণ্ডলীর সঙ্গে হয়ে গেল, কুণ্ডলীর সঙ্গে না, কুণ্ডলীর তলের সঙ্গে যে ভেক্টরটা তার সঙ্গে যে কোণটা। তো এটা হচ্ছে থিটা। তো বইতেও দেখবে এরকম অ্যাঙ্গেল আঁকা রয়েছে, যেটা 473 পেজের নিচের দিকে যেটা রয়েছে। এইবারে এই যে কুণ্ডলীটা রয়েছে সেই কুণ্ডলীটা সাপোজ ধরো একটা ওমেগা কৌণিক বেগ নিয়ে চৌম্বক ক্ষেত্রে গতিশীল। এবারে দেখো আমাদের এখানে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে কত চৌম্বক প্রবাহ জড়িত আছে এই আয়তাকার কুণ্ডলীর সঙ্গে। আসলে কথা হবে না, আমরা জানি phi equals to b dot a অথবা b a cos theta। তো তোমরা বইতেও তাই দেখতে পাবে, কিন্তু এখানে একটা কথা বলা রয়েছে, সাপোজ আমরা এইটা দেখতে পাচ্ছি এখন থিটা, কিন্তু প্রাথমিকভাবে এইভাবে ছিল, তাহলে প্রাথমিকভাবে একটা কোণ করেছিল সে, তারপরে কোণটা সরে গেছে। তো বইতেও দেখবে এরকম রয়েছে যে প্রাথমিকভাবে এরকম ওমেগা কৌণিক বেগ নিয়ে সে সরে গেছে। তাহলে এরকম ব্যাপারটা কি রকম বলতে পারি না, এরকম ছিল আগে, ওমেগা কৌণিক বেগ নিয়ে এরকম চলে গেছে, তার মানে এখন যেটা আমাদের কাছে আছে থিটা সেটা অ্যাকচুয়ালি কি না, প্রথমে যেটা ছিল প্লাস এখনকার, অর্থাৎ ওমেগা টি প্লাস আলফা। কোথায় করেছিলে ক্লাস 11 এ বৃত্তীয় গতিতে, মনে করে দেখো ওমেগা সমান কি করতে থিটা বাই টি, এটা কৌণিক বেগ তোমরা বলেছিলে। তাহলে এই মানটাকে এখানে বসাবো, তাহলে phi equals to dA cos ওমেগা টি প্লাস আলফা। তড়িৎচুম্বকীয় আবেশে ফ্যারাডের সূত্র থেকে আমরা পড়েছি E equals to minus d phi by dt, লেঞ্জের সূত্র লাগিয়ে। তাহলে এখানে যখন বসাবো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, cos থেকে মাইনাস সাইন আসছে, মাইনাস ছিল, তাহলে b a ওমেগা sin ওমেগা t প্লাস আলফা। যদি পাক সংখ্যা n হয় কুণ্ডলী, জায়গাকার কুণ্ডলী আছে, তাহলে n দিয়ে গুণ হবে, তাহলে n দিয়ে ওমেগা sin ওমেগা t প্লাস আলফা। বর্তনীর রোধ যদি r হয় তাহলে i ইকুয়ালস টু হবে e বাই r। তাহলে এখানে কত থাকছে n b a ওমেগা বাই r sin ওমেগা t প্লাস আলফা। যদি আমি এই ফরম্যাটটাকে সিম্পলিফাই করতে চাই তাহলে একেই ধরে নেব e0 আর এটাকে ধরবো i0। তাহলে কেমন আসছে e ইকুয়ালস টু e0 sin ওমেগা t প্লাস আলফা। যদি প্রারম্ভিক দশা শূন্য হয়, যেটাকে তোমরা 11 ইকক বলেছিলে, তখন তোমরা আলফা ইকুয়ালস টু 0 বসাতে পারো, না হলে থাকবে। আর i ইকুয়ালস টু কত আসছে i0 sin ওমেগা t প্লাস আলফা। তোমরা বইতে দেখবে দুটো এক্সপ্রেশনই তোমরা দেখতে পাবে, ওমেগা বি এন, আর এখানকার বইতে ওমেগাটা প্রথমে আছে, সেটা কোনো অসুবিধা নেই, আর পরেরটাও তোমরা এখানে দেখতে পাবে। এই ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক
আর এই যে পুরো পথটা রয়েছে এই যে ওমেগা টি প্লাস আলফা, এটাই হচ্ছে ফেজ এই পরিবর্তী প্রবাহের, কিংবা যেটাকে আমরা বাংলায় বলি দশা। আর এই আলফাকে আমরা বলি ইপক, যাকে আমরা বাংলায় বলি প্রারম্ভিক দশা। কেন? t সমান 0 বসালে শুধুমাত্র আলফাটাই থাকবে, বাকি কিন্তু কেউ থাকবে না, এই জন্য একে আমরা বলি প্রারম্ভিক দশা। এই যে তোমরা এক্সপ্রেশন গুলো পেলে এখান থেকে এই যে ওমেগা টি প্লাস আলফা, যেটাকে আমরা বলছি থিটা, তাহলে শুরুতে যদি থিটা 1 হয়, পরে যদি পরিবর্তন হয়ে হয়েছে থিটা 2, তাহলে এখান থেকে আমরা ইজিলি দশা পার্থক্য বের করতে পারবো। দশা পার্থক্য কত হবে না থিটা 2 মাইনাস থিটা 1, এটা হচ্ছে দশা পার্থক্য। দেখবে তোমাদের নেক্সট যেটা দিয়ে বলছে শীর্ষ মান। তো দেখতেই পাচ্ছ এইখানে যে এক্সপ্রেশনটা আমরা পেয়েছি, সেই এক্সপ্রেশনে ই এর এক্সপ্রেশনও দেখো সাইন আছে, আই এর এক্সপ্রেশনও দেখো সাইন আছে। তো আমরা জানি যে সাইনের যে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান সেটা হচ্ছে কত +1 আর -1, তোমরা ত্রিকোণমিতিতেও পড়েছো। তাহলে এই যে ই এর সর্বোচ্চ মান কত হবে না, যেটা আমরা যদি এটা তো আই এ ছিল, যদি ই দিয়ে আঁকতাম তাহলে ই এর সর্বোচ্চ মান কত হবে +E0 আর সর্বনিম্ন মান হবে -E0। একেই বলা হয় শীর্ষ মান, এটা ধনাত্মক দিকে, এটা ঋণাত্মক দিকে। প্রবাহ মাত্রার ক্ষেত্রেও তাই, যেহেতু সাইন ফাংশন থাকছে, এটা হচ্ছে সর্বোচ্চ মান, এটা হচ্ছে সর্বনিম্ন মান, অর্থাৎ +I0 সর্বোচ্চ মান, -I0 সর্বনিম্ন মান। একেই দেখো তোমাদের বইতে বলা রয়েছে এখানে হচ্ছে শীর্ষ মান। তাহলে এই I0 এবং E0 কে যথাক্রমে প্রবাহ মাত্রা মানে পরিবর্তী প্রবাহ মাত্রা এবং পরিবর্তী তড়িৎচালক বলে আমরা শীর্ষ মান কিংবা পিক ভ্যালু বলে থাকি। তো এটা তোমরা মাথায় রাখবে। এইবার প্রশ্ন হচ্ছে এই যে শীর্ষ মান আমরা পেলাম, অর্থাৎ এই যে ভ্যালু গুলো, সেটাকে যদি আমরা এখানে লিখি, ভ্যালু গুলোকে এখানে আমি মুছে দিয়ে লিখছি। সাপোজ E0 এর এক্সপ্রেশন এবং আমাদের I0 এর এক্সপ্রেশন। তাহলে E0 এর এক্সপ্রেশনে আমরা এটা দেখতে পেয়েছি, I0 তে একই রকমই আছে, শুধুমাত্র নিচে একটা আর ছিল। তো তোমরা দেখবে বইতেও সেই রকমই ব্যাপার রয়েছে, শুধু বলেছে তড়িৎচালক বলে শীর্ষ মান কার উপর নির্ভর করে। তো এইখানে দেখো আর এর কথা তাহলে বলার দরকার নেই, যেহেতু তড়িৎচালক বলে কথা জিজ্ঞেস করেছে। তাহলে দেখো ওমেগার সঙ্গে, বি এর সঙ্গে, এ এর সঙ্গে, এন এর সঙ্গে, অর্থাৎ কৌণিক কম্পাঙ্ক কিংবা কৌণিক বেগ, যে বেগ নিয়ে কুণ্ডলীটি ঘুরছে ঘূর্ণনশীল, তার সঙ্গে সমানুপাতিক, তাহলে এটা বাড়লে E0 বাড়বে। চৌম্বক আবেশ কিংবা চৌম্বক ক্ষেত্রের মান বাড়লে E0 বাড়বে। কুণ্ডলীর ক্ষেত্রফল যদি বাড়ানো হয় তাহলেও বাড়বে, পাক সংখ্যা বাড়ানো হয় তাহলে তড়িৎচালক বল বাড়বে। তো এখানে চারটে পয়েন্ট আছে, চারটে পয়েন্টই কাজে লাগবে। কিন্তু আই এর ক্ষেত্রে বর্তনী রোধের সঙ্গে কিন্তু সেটি ব্যস্তানুপাতিক থাকবে, ওই জন্য মাথায় রাখবে I0 এর সঙ্গে আর কিন্তু ব্যস্তানুপাতিক, ওই জন্য দেখবে। এইবার আমরা দুটো পদ সম্বন্ধে জেনে নিই, সেটা হচ্ছে ক্যাপিটাল টি এবং স্মল এ। কি জিনিস এগুলো? দেখো টি হচ্ছে ওই প্রবাহের পর্যায়কাল, ঠিক আছে? কি রকম না, টিটা হচ্ছে কটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে, কিংবা আমরা বলতে পারি একটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে কত সময় লাগবে, আর 1 সেকেন্ডে কটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে সেটা হচ্ছে কম্পাঙ্ক। তাহলে দেখো একই সাথে দুটো সংখ্যা তোমরা মনে রাখতে পারো, কি একটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে কিংবা যত সময় পরে তরঙ্গটি পুনরাবৃত্তি করবে তার আকারটা, সেটাই হচ্ছে পর্যায়কাল। আর এটা হচ্ছে কটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে 1 সেকেন্ডে, সেটাই হচ্ছে কম্পাঙ্ক। তোমরা বইতে দেখো 473 পেজে নিচের দিকে, একটি পূর্ণ তরঙ্গ গঠিত হতে যে সময় লাগে, অর্থাৎ যে নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটি পরিবর্তন চক্রে পুনরাবৃত্তি হয় তাকে পরিবর্তী প্রবাহের পর্যায়কাল বলা হয়। তাহলে তোমার ডায়াগ্রাম একটু আগে মনে করে রাখো, টি সময় বাদে কিন্তু পুনরাবৃত্তি হচ্ছিল আগের নেচারে কি প্রকৃতি। তারপর কি রয়েছে না, একক সময় যে কটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়, অর্থাৎ একক সময়ে যতবার পুনরাবৃত্তি হচ্ছে একটি তরঙ্গের চক্রে, মানে পূর্ণ চক্রে, সেটাই হচ্ছে তার কম্পাঙ্ক। তাহলে পর্যায়কাল কি হবে? যদি ওমেগা হয়ে থাকে তার কৌণিক বেগ কিংবা কৌণিক কম্পাঙ্ক, তাহলে পর্যায়কাল হবে t = 2π/ω। কেন?
এই যে t রয়েছে সময়, তাহলে সময়কে x = vt হয়, তাহলে t = x/v, তাহলে কৌণিক যে সরণটা সেটা হচ্ছে 2π/2π/ω। আর f যেহেতু আমি বললাম একক সময় যতগুলি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়, তাহলে আমরা বলতে পারি f = 1/t। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ω/2π। তাই বইতে তোমরা দেখবে ইকুয়েশন 5 এরকম আছে, ইকুয়েশন 6 এরকম আছে। তো এটা মাথায় রাখবে, এটা খুব কাজে লাগবে। আর মাথায় রাখবে এই পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে কম্পাঙ্কটাই ফ্যাক্টর, পুরো আলোচনাটাই এই কম্পাঙ্ক সাপেক্ষেই হয়ে থাকে। যেরকম আমাদের দেশে যে সাপ্লাইটা গৃহবর্তনীর ক্ষেত্রে কিংবা ঘরে যে সাপ্লাইটা কারেন্ট বিভিন্ন বিদ্যুৎ সংস্থা থেকে যেটা পাঠানো হয় সেটা 50 হার্জের হয়। এই যে 50 হার্জের আবার বুঝে নিতে হবে যে এসআইতে রয়েছে, তাহলে 1 সেকেন্ডে 50টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়। তাহলে 50টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হওয়া মানে হচ্ছে একটা তরঙ্গ মানে এরকম, তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ নিলে তার মানে 1 সেকেন্ডে 50টি তৈরি হচ্ছে। তাহলে 1 সেকেন্ডে এই যে পরিবর্তনটা নেগেটিভ টু পজিটিভ, পজিটিভ টু নেগেটিভ কবার হবে? তাহলে 100 বার হবে। কেন? একটাতে একটা পজিটিভ একটা নেগেটিভ দুটো করে আছে, আর আজ কটা তৈরি হচ্ছে সেকেন্ডে? 50টা। তাহলে 50 * 2। কারো ক্ষেত্রে যদি 60 হার্জ হয়ে থাকে কম্পাঙ্ক, তো তার ক্ষেত্রে কবার হবে? 60 * 2। যা থাকবে এমসিকিউ কোশ্চেন মাথায় রাখবে 2 দিয়ে শুধু গুণ করতে হবে, কারণ একটা পূর্ণ চক্রতে একটা পজিটিভ সাইকেল, একটা পজিটিভ চক্র, একটা নেগেটিভ চক্র থাকে। তোমরা বইতে 474 পেজে একদম উপরে দেখবে প্রতি সেকেন্ডে পরিবর্তী প্রবাহ 50টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে। অর্থাৎ বর্তনীতে প্রবাহের অভিমুখ উল্টে যাওয়ার ঘটনাটি ঘটে। প্রবাহের অভিমুখ উল্টানো মানে শুধু পজিটিভ থেকে নেগেটিভ তা নয়, নেগেটিভ টু পজিটিভও হবে। ঘটনাটি ঘটে 120 বার যদি 60 হার্জ হয়। যদি 50 হার্জ আমি লিখেছি এখানে 50 হার্জ, তাহলে সেই ক্ষেত্রে হবে 50 * 2 100 হার্জ। এটা মাথায় রাখবে। আর লাস্ট যে একটা পরিবর্তী উৎসের কিভাবে আমরা সিম্বলাইজ করি, যেরকম ডিসি তে আমরা এইভাবে করে এসেছি ব্যাটারির ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে শুধুমাত্র এরকম সাইন থাকবে বোঝানোর জন্য যে এটি পরিবর্তী তড়িতের উৎস, এই পরিবর্তী তড়িৎচালক বলের উৎস। তো বইতে দেখবে পরিবর্তী উৎসের চিহ্ন এইভাবেই রয়েছে। আর একটা চিহ্ন রয়েছে খুব বেশি প্রচলিত না হলেও, সেটা হচ্ছে এইভাবে, একই রকমই কিন্তু এইটাই বেশি প্রচলিত, তোমরা এইটাই করার চেষ্টা করবে। তো এইখানেই আমি থামাচ্ছি। পরের ভিডিওতে একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে, সমাকলন প্রচুর প্রয়োগ হবে। সেটা হচ্ছে কিভাবে আমরা আরএমএস ভ্যালু কিংবা অ্যাভারেজ ভ্যালু এগুলো বের করতে পারবো প্রবাহ মাত্রার ক্ষেত্রে, মানে পরিবর্তী প্রবাহ মাত্রার ক্ষেত্রে এবং পরিবর্তী ভোল্টেজের ক্ষেত্রে। সেটা সমাকলনের সাহায্যে কিভাবে ক্যালকুলেশন করব, পরীক্ষাতেও খুব ইম্পর্টেন্ট, এন্ট্রান্সেও খুব গুরুত্বপূর্ণ। তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে এর সাথে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই।